অরাতের অন্ধকারে ঢাকার একটি গোপন সামরিক ঘাঁটিতে যখন প্রথম জেএফ-7 যুদ্ধ বিমান অবতরণ করলো, তখন কেউ জানতো না এই ঘটনা পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চলেছে। সীমান্তার উপরে দিল্লির নিরাপত্তা সদর দপ্তরে সেই রাতে জরুরি বৈঠক ডাকা হয়। ওয়াশিংটনে পেন্টাগনের কর্মকর্তারা নতুন করে দক্ষিণ এশিয়ার মানচিত্র খুলে বসলেন। বেইজিংয়ে মৃদু হাসি ফুটল কিছু কূটনীতিকদের মুখে, কারণ যা ঘটেছে তা শুধু একটি অস্ত্র ক্রয় চুক্তি নয়, এটি একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত যা অনেকেই আশা করেননি। বাংলাদেশের সামরিক বাহিনীতে পাকিস্তান নির্মিত জেএফ-17 যুদ্ধবিমান যুক্ত হবার খবরটা এখন শুধু সামরিক বিশেষজ্ঞদের আলোচনার বিষয় নয়। আন্তর্জাতিক কূটনীতির গলিঘুপচিতে এই বিষয়টা নিয়ে এখন নানা জল্পনা কল্পনা চলছে। যারা সাধারণত দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মাথা ঘামান না, তারাও এবার গভীর মনোযোগ প্রতিটি খবর অনুসরণ করছে। এমন কি হলেও এই যুদ্ধ বিমানে যে হঠাৎ করেই সবার নজর ঘুরে গেল বাংলাদেশের, ব্যাপারটা আসলে শুরু হয়েছিল অনেক আগে থেকেই। বাংলাদেশ যখন তার বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা করছিল, তখন থেকে বিভিন্ন দেশ তাদের যুদ্ধ বিমান বিক্রির জন্য প্রস্তাব পাঠাতে শুরু করে। ভারত এগিয়ে আসে তাদের নিজস্ব তৈরি তেজাস যুদ্ধ বিমান নিয়ে। চীন প্রস্তাব দেয় জিন সিরিজের। রাশিয়ার টেবিলে রাখে মিক ও সুখের কিছু মডেল। এমনকি ইউরোপীয় কোম্পানিগুলো আগ্রহ দেখায়। কিন্তু একসময় পাকিস্তান খুব গোপনে যোগাযোগ করে তাদের জেএফ-17 নিয়ে, এবং তারপর যা হলো তা অনেকের কাছে ছিল অপ্রত্যাশিত। ভারত চেষ্টা করছিল এই চুক্তি আটকাতে, কূটনৈতিক চ্যানেলে একাধিকবার প্রভাব খাটানোর চেষ্টা। কিছু আন্তর্জাতিক ফোরামে এই ইস্যু তোলা হয়েছিল পরোক্ষভাবে, কিন্তু শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে ঢাকায় এসে পৌঁছালো সেই যুদ্ধ বিমান। আর এখন প্রশ্ন উঠছে, কেন এত প্রতিরোধ সত্ত্বেও বাংলাদেশ এই সিদ্ধান্ত নিল? কি এমন বিশেষত্ব আছে এই বিমানের যা অন্যগুলোতে নেই, কিংবা এর পেছনে আছে কোনো গভীর ভূরাজনৈতিক হিসাব যা এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি? জেএফ-7 আসলে একটি অসাধারণ প্রকৌশল কীর্তি। পাকিস্তান এবং চীন যৌথভাবে এই যুদ্ধ বিমান তৈরি করেছে দীর্ঘ বছরের গবেষণা আর পরীক্ষার পর। এই বিমানের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি একাধিক কাজ একসাথে সম্পাদন করতে পারে। আকাশের শত্রুর বিমান ধ্বংস করা থেকে শুরু করে মাটিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা সবই এই বিমানের সামর্থ্যের মধ্যে। কিন্তু আসল কথা হলো এর গতি। আকাশে এটি প্রায় 2000 কিলোমিটার বেগে ছুটতে পারে, শব্দের চেয়েও দ্রুত। মুহূর্তের মধ্যেই একদম ভিন্ন দিকে মোড় নিতে পারে। শত্রু রাডারে ধরা পড়ার আগেই আক্রমণ করে সরে যেতে পারে নিরাপদ দূরত্বে। এই বিমানের ইঞ্জিন নিয়ে সামরিক বিশেষজ্ঞরা বিষয় প্রকাশ করেছে। একটি মাত্র টার্বোফ্যান ইঞ্জিন, অথচ শক্তি এতটাই যে পুরো বিমানকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যেতে পারে কয়েক মিনিটের মধ্যে। রাশিয়ান ডিজাইনার RD-93 ইঞ্জিন, যেটা মূলত ব্যবহার করা হয়েছে। অনেকে বলেন এই ইঞ্জিনটাই হলো পুরো বিমানের হৃৎপিণ্ড। এর থ্রাস্ট এতটাই শক্তিশালী যে বিমান প্রায় উলম্বভাবে উপরে উঠে যেতে পারে। যুদ্ধক্ষেত্রে এই ক্ষমতা অমূল্য, কারণ শত্রুর ক্ষেপণাস্ত্র এড়ানোর জন্য দ্রুত কৌশল নেওয়া যায়। অস্ত্রবহন ক্ষমতার দিক থেকেও এই বিমান অসাধারণ। এর শরীরে মোট 9টি হার্ড পয়েন্ট আছে, যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র লাগানো যায়। এয়ার টু এয়ার মিসাইল দিয়ে আকাশের যুদ্ধ বিমান ধ্বংস করা যায়। এয়ার টু গ্রাউন্ড মিসাইল দিয়ে মাটির লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানা সম্ভব। অ্যান্টিশিপ মিসাইল লাগিয়ে সমুদ্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া যায়। এমনকি বিভিন্ন ধরনের রকেট আর বোমাও বহন করতে পারে একসাথে। মোট প্রায় 4.5 টন পর্যন্ত অস্ত্রশস্ত্র নিয়ে উঠতে পারে এই যুদ্ধ বিমান। এই লোড নিয়েও এর গতি কমে না তেমন। রাডার সিস্টেমটাও অত্যাধুনিক প্রযুক্তির। একসাথে 15টির বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এই বিমান, এবং সেই 15টার মধ্যে থেকে 500টিতে একসাথে আক্রমণ চালাতে সক্ষম। ইলেকট্রনিক যুদ্ধবিদ্যার সর্বাধুনিক কৌশল প্রয়োগ করা হয়েছে এতে। শত্রুর রাডার সিগন্যালকে বিভ্রান্ত করা যায়। মিথ্যা টার্গেট দেখিয়ে প্রতিপক্ষের মিসাইলকে ভুল পথে পাঠানো সম্ভব। এমনকি নিজের অবস্থান গোপন রেখেও আক্রমণ করার সুবিধা আছে। যুদ্ধক্ষেত্রে এর সক্ষমতা জীবন মরণের পার্থক্য তৈরি করে। এবার আসি রেঞ্জের কথায়। একবার জ্বালানি ভর্তি করলে এই বিমান প্রায় 1500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। মানে ঢাকা থেকে উড়ে গিয়ে অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করে আবার ফিরে আসা সম্ভব। মিড এয়ার রিফিলিং এর ব্যবস্থা যুক্ত করলে এই দূরত্ব আরও বাড়ানো যায়। ছোট দেশের জন্য এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীমিত সংখ্যক বিমান দিয়েও বিস্তৃত এলাকা কভার করা যায়। কৌশলগতভাবে এটি শত্রুর জন্য অনিশ্চয়তা তৈরি করে, কারণ তারা জানে না কোথা থেকে আক্রমণ আসতে পারে। ভারতের তেজাস যুদ্ধ বিমানের সাথে তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হয়। তেজাস নিঃসন্দেহে ভারতের একটি গর্বের প্রকল্প। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই বিমান অনেক বছরের পরিশ্রমের ফসল।
হালকা যুদ্ধ বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। কার্বন ফাইবার কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করায় এর ওজন কম এবং চালনা সহজ। গতি প্রায় 1900 কিলোমিটার প্রতি ঘন্টা। অস্ত্রবহন ক্ষমতা প্রায় 4 টন। রাডার সিস্টেমও অত্যাধুনিক, কিন্তু সমস্যা হলো এর নির্ভরযোগ্যতা নিয়ে। ভারত অনেক বছর ধরে চেষ্টা করছে তেজাস বিক্রি করার, কিন্তু আন্তর্জাতিক বাজারে এটি তেমন সাড়া ফেলতে পারেনি এখনো পর্যন্ত। আর সবচেয়ে বড় ধাক্কা আসে দুবাই এয়ার শো। 2025 সালের ফেব্রুয়ারিতে যখন পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা জড়ো হয়েছিল, সেখানে ভারত তাদের তেজাস নিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে প্রদর্শনী করতে নেমেছিল। আকাশে চমকপ্রদ কিছু কসরত দেখানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ঘটলো অঘটন। বিমানটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো পাইলট। হাজার হাজার দর্শকের সামনে বিমানটা মাটির দিকে নেমে যেতে লাগলো। সৌভাগ্যক্রমে পাইলট ইজেক্ট করতে পেরেছিল, কিন্তু বিমানটা ক্রাশ করলো মরুভূমি। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে গেল, ইন্টারনেটে ছড়িয়ে পড়লো মুহূর্তের মধ্যে। এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রেতারা তেজাস নিয়ে সংশয় পড়ে যায়। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেন এর ইঞ্জিনের স্থিতিশীলতা নিয়ে, কন্ট্রোল সিস্টেম নিয়ে, মানসম্মত উৎপাদন নিয়ে। ভারত অবশ্য দাবি করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশ হয়তো এই ঘটনা মাথায় রেখেছিল যখন তারা সিদ্ধান্ত নিচ্ছিল কোনো বিমান কিনবে। অন্যদিকে JF-17 এর রেকর্ড বেশ শক্ত। পাকিস্তান বিমান বাহিনী এই বিমান ব্যবহার করছে বছরের পর বছর। কয়েকটি সংঘর্ষের পরিস্থিতিতেও এই বিমান সফলতার সাথে কাজ করেছে। মিয়ানমার এই বিমান কিনেছে, নাইজেরিয়া কিনেছে, আরও কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর দাম। পাকিস্তান এই বিমান তুলনামূলকভাবে কম দামে বিক্রি করে, যদিও এর ক্ষমতা অনেক দামি বিমানের সমান বা বেশি। এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। তারা চায় আঞ্চলিক প্রভাব বিস্তার করতে, চায় যে দেশগুলো তাদের বিমান কিনছে তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে। তবে পাকিস্তান যে কোনো দেশের কাছে এই বিমান বিক্রি করে না। তাদের একটা বাছাই প্রক্রিয়া আছে, রাজনৈতিক সম্পর্ক বিবেচনা করা হয়, কৌশলগত সুবিধা দেখা হয়। বাংলাদেশকে এই বিমান বিক্রি করার সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই গভীর হিসাব নিকাশ ছিল। ভারতও যতই বাধা দিক না কেন, পাকিস্তান ঠিকই তাদের পথ খুঁজে নিয়েছে, এবং বাংলাদেশও সাহস দেখিয়েছে এই চুক্তিতে এগিয়ে যেতে। খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ প্রায় 18টির মতো JF-17 পেতে চলেছে। কিছু ইতিমধ্যে এসেছে, বাকিগুলো আসবে পর্যায়ক্রমে। এই সংখ্যা হয়তো মনে হতে পারে খুব বেশি না, কিন্তু মনে রাখতে হবে যে 18টি বিমানের প্রতিটি অত্যন্ত শক্তিশালী। পুরনো মডেলের 50টি বিমানের চেয়ে এই 18টি অনেক বেশি কার্যকর হতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটা একটা বিশাল পরিবর্তন আনবে নিঃসন্দেহে, এবং এখানেই শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে উদ্বেগ। বাংলাদেশের আকাশ সীমা এখন আর দুর্বল থাকছে না। যারা ভাবতেন এদেশের বিমান বাহিনী খুব একটা শক্তিশালী নয়, তাদের ধারণা বদলাতে শুরু করে। ভারত বিশেষভাবে চিন্তিত, কারণ তাদের সীমান্তের কাছেই এখন এমন সক্ষম যুদ্ধবিমান মোতায়েন হচ্ছে। চীন খুশি, কারণ এটা তাদের তৈরি বিমানের সফলতার আরেকটি উদাহরণ। আমেরিকা পর্যবেক্ষণ করছে, কারণ দক্ষিণ এশিয়ার ভারসাম্য পরিবর্তন তাদের কৌশলগত স্বার্থে প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত যা দাঁড়ালো তা হলো বাংলাদেশ একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। সব চাপ উপেক্ষা করে নিজের প্রয়োজন অনুযায়ী অস্ত্র কিনেছে, এবং এই সিদ্ধান্তের প্রভাব পড়বে আগামী দশকের আঞ্চলিক রাজনীতি। আকাশে এখন নতুন একটি শক্তির উত্থান ঘটেছে, যা অনেকেই হিসাব রাখে। দর্শক, বিষয়টি নিয়ে আপনার মতামত কি জানান মন্তব্যের ঘরে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।